আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জানাতে চাই যে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সময় এসে গেছে যে তিনি এখন আমেরিকা যেতে চলেছেন। তিনি আমেরিকা যাচ্ছেন তাদের ফাইটার জেট F-35 কেনার জন্য। এর সঙ্গে আরও অনেক চুক্তি হতে পারে, কিন্তু সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো F-35। এখন প্রশ্ন হলো, আমেরিকা তো এত সহজে F-35 কাউকে বিক্রি করে না, তাহলে সৌদি আরবকে কেন দিচ্ছে? ট্রাম্প নিজে পরিষ্কার করে বলেছিলেন, যখন আমরা F-35 সৌদিকে দেব তখন সৌদি আরব ইসরায়েলের সঙ্গে নর্মালাইজেশন করে নেবে। এখন প্রশ্ন হলো, সৌদি আরব কি বিক্রি হয়ে যাবে? মোহাম্মদ বিন সালমান কি বিক্রি হয়ে যাবেন? মুসলমানরা আজ খুব ভালো করে বুঝতে পারছে, কারণ পরিস্থিতি ঠিক এমন দিকেই ইঙ্গিত করছে। তাজা আপডেট হলো, ইসরায়েল বলেছে সৌদি আরব চাইলে F-35 নিতে পারে, আমাদের কোনো সমস্যা নেই। তবে শর্ত হলো সৌদি আরবকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি বন্ধ করতে হবে, টু স্টেট সলিউশনের দাবি বন্ধ করতে হবে। এখানেই গেম আটকে আছে। এখন প্রশ্ন, মোহাম্মদ বিন সালমান কি এই শর্ত মানবেন? পরিস্থিতি দেখে তাই মনে হচ্ছে। এখন মুসলমানদের মনে প্রশ্ন, সৌদি আরব কি বিক্রি হয়ে যাবে? এদিকে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ একটি ভিডিও প্রকাশ করেছেন এবং বড় বড় দাবি করেছেন। তার সবচেয়ে বড় দাবি, আমি নিজে সৌদি আরবের সঙ্গে নর্মালাইজেশন নিয়ে মিটিং করেছি, বহুবার কথা হয়েছে, কিন্তু কোনোদিনই নর্মালাইজেশনের শর্ত F-35 ছিল না। তিনি আরও বলেন, আমি জানি না কিভাবে নেতানিয়াহু সরকার মানছে যে সৌদিকে F-35 দেওয়া হবে। আমাদের আকাশ নিরাপত্তার জন্য খুবই জরুরি যে আমাদের এলাকায় আর কারো কাছে F-35 না থাকে। এটা আমাদের সরকারের পরাজয় যে তারা সৌদিকে F-35 দিতে রাজি। এত কিছুর মধ্যে আরেকটি বড় ডিল হতে যাচ্ছে। আমেরিকা অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে $63 বিলিয়ন ইনভেস্ট করবেন। এই $63 মিলিয়ন আমেরিকান টাকা মক্কা মদিনায় খরচ হবে, সেখানে বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে। আর এরপরই আপনি দেখবেন মক্কা মদিনায় আমেরিকানদের প্রবেশ ও প্রভাব আরও বেড়ে যাবে। রিপোর্টে আরও বলা হচ্ছে যে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যদি একটু অনীহা দেখান বা দেরি করেন, তবু ডোনাল্ড ট্রাম্প তার উপর পূর্ণ শক্তি দিয়ে চাপ সৃষ্টি করবেন, যাতে সৌদি আরব ইসরায়েলের সঙ্গে নর্মালাইজেশন করে নেয়। রিপোর্ট অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প নিজে স্বীকার করেছেন যে মোহাম্মদ বিন সালমান বিপুল পরিমাণে F-35 কিনতে চান, এবং শুধু F-35 নয়, এর বাইরেও অনেক সামরিক ও অন্য সরঞ্জাম সৌদি আরব আমেরিকা থেকে কিনতে চায়। No president had the guts to do it. We did it. And Iran is a different place. By the way, Iran wants to negotiate a deal too. Everybody wants to negotiate with us now. If we didn't have military strength, if we didn't rebuild our military in my first term, and now we continue to do it, Biden dissipated it by giving a jump. এদিকে লোহিত সাগর রেড সি এর ভেতরে সৌদি আরব মিলিটারি এক্সারসাইজ করছে। ভালো বিষয় হলো, এই ড্রিলে সৌদি আরব সুদানকেও অংশগ্রহণ করিয়েছে। এই ড্রিলের সদস্যদের মধ্যে মিশর আছে, জিবুতিও আছে, অর্থাৎ কিছু আরব দেশ এই মুহূর্তে লোহিত সাগরে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে। ওদিকে আমেরিকার ইন্টেলিজেন্স ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছে, যদি F-35 সৌদি আরবকে দেওয়া হয় তবে সৌদি আরবের মাধ্যমে চীন F-35 এর নিরাপত্তা তথ্য সিকিউরিটি পেতে পারে, কারণ সৌদি আরব ও চীনের সম্পর্ক খুবই ভালো। এদিকে দুবাই এবং আমেরিকার মধ্যে ইতিমধ্যেই চুক্তি হয়ে গেছে। দুই দেশ মিলে অত্যাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত অসাধারণ উন্নত AI ড্রোন তৈরি করবে। অন্যদিকে জাতিসংঘে একটি প্রস্তাব আসতে চলেছে, যেখানে ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতির প্রসঙ্গ আছে। সেই প্রস্তাবে ইসরায়েল এখন ইউএনের উপর চাপ দিচ্ছে, আপনারা অন্য সব কিছু রাখুন, কিন্তু ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বাদ দিন। এদিকে আরেকটি বিষয় জেনে নিন, ইসরায়েলের ডিফেন্স মিনিস্টার বলেছেন, আমাদের অবস্থান পরিষ্কার, আমরা কখনোই ফিলিস্তিনকে স্বীকৃতি দেব না। আমরা সিরিয়ার মাউন্ট হারমেন থাকব এবং গাজার ভেতরে হামাসের যে শেষ টানেল থাকবে সেটিও ধ্বংস করব। হামাসকে অস্ত্র ফেলতেই হবে। একদিকে ইসরায়েল বিশ্ববাসীর চোখের সামনে ফিলিস্তিনিদের উপর প্রকাশ্যে গণহত্যা করেছে, তার উপর ফিলিস্তিনকে স্বীকৃতি না দিয়ে জাতিসংঘের আইনও ভঙ্গ করছে। এরপর নেতানিয়াহু আবারও হুমকি সুরে বলছেন, ফিলিস্তিনকে আমরা কখনো স্বীকৃতি দেব না, কোনো চাপের কাছে নতি স্বীকার করব না। আপনাদের নিশ্চয়ই মনে আছে, জেলের ভেতরে ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক করা হয়েছিল, তাদের ইজ্জত ছিন্ন ভিন্ন করা হয়েছিল। সেই ভিডিওটি প্রকাশ্যে এনে পাবলিকদের সামনে ছড়িয়ে দেওয়া হয়েছিল, আর সেই লিক হওয়া ভিডিওটি জেলের একজন মহিলা কর্মকর্তার সম্মতি ও পরিকল্পনাতেই প্রকাশ করা হয়েছিল। এখন তিনি গ্রেফতার হয়েছেন, আগে পালিয়েছিলেন, পরে ধরা পড়েছেন। এবং আপনাকে জানিয়ে রাখি, যেসব সাংবাদিক সেই ভিডিও ফাঁস করেছিলেন তারা ইসরায়েলের সাংবাদিক। এখন দেখুন, ইসরায়েলের জনগণ সেই সাংবাদিককে ঘিরে ফেলেছে, তাদের উপর হামলা করছে, হয়রানি করছে। তারা বলছে, তোমরা জেলের ভেতরে ইসরায়েলি সেনারা যেভাবে ফিলিস্তিনের ইজ্জত লুটছিলে সে ভিডিও কেন প্রকাশ করলে, কেন লিক করলে? পুরো পৃথিবীতে আমাদের লজ্জা হচ্ছে, আমাদের সেনাবাহিনীর বদনাম হচ্ছে। আর অন্যদিকে দেখুন, দুনিয়ার ইতিহাসে ইসরায়েলি প্রথম দেশ যেখানে ফিলিস্তিনিদের ধর্ষণকারীদের তালি বাজিয়ে স্বাগত জানানো হচ্ছে। আদালতের ভেতরের দৃশ্য দেখুন, এটি এই মামলার প্রথম শুনানি ছিল।
এর আগে আদালত তাদের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল যে তারা বিদেশে যেতে পারবে না, কিন্তু এখন সেটিও তুলে নিয়েছে আদালত। আর শুনানি শেষে আদালতের ভেতরে উপস্থিত ইসরায়েলিরা তালি বাজিয়ে বলছিল, প্রাউড অফ ইউ, অর্থাৎ যারা ইজ্জত লুটেছে তাদেরকেই হিরো বানানো হচ্ছে। আমার মনে হয় পৃথিবীতে আর মাত্র একটি দেশ আছে যেখানে এমন অপরাধীদের তালি বাজিয়ে সমর্থন করা হয়। দেশটি নিশ্চয়ই আপনার মাথায় এসে গেছে, সেটা হলো ভারত। কয়েক বছর আগে গুজরাটে এক নারীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তরা যখন জেল থেকে বের হয়েছিল তখন তাদের শ্রদ্ধা করে কপালে তিলক লাগিয়ে বীর বানানো হয়েছিল, এবং তা করেছিল মহিলারাই। এ কারণেই তো ভারতের অন্ধভক্ত সমাজ ইসরায়েলকে তাদের বাবা বলে মনে করে। এদিকে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 4,000 অসুস্থ শিশু অপেক্ষা করছে চিকিৎসা নিতে গাজার বাইরে যাওয়ার জন্য, কিন্তু তাদের বের হতে দেওয়া হচ্ছে না। ইসরায়েল তাদের বাইরে যেতে দিচ্ছে না, ধীরে ধীরে সেই সব শিশুদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। যদি আপনি মনে করেন যে ইসরায়েল গাজায় হামলা বন্ধ করে দিয়েছে বা বন্ধ করতে চলেছে, তাহলে আপনি ভুল করছেন। এই দৃশ্যটি দেখুন, ইসরায়েল এখনও গাজায় হামলা চালাচ্ছে। সাম্প্রতিক হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এবার মুসলমানদের জন্য একটি বড় তথ্য দিচ্ছি, এটি সকল মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ। আপনি হিন্দু, শিখ, খ্রিস্টান যেই হন না কেন, সবার জানা প্রয়োজন। স্যামসাং নাম তো শুনেছেন, তাই না? আপনার হাতে স্যামসাংয়ের ফোন আছে, যেটি দিয়ে হয়তো আপনি এই ভিডিওটি দেখছেন। তবে আমি সব স্যামসাংয়ের কথা বলছি না, বিশেষ দুটি সিরিজ, এ সিরিজ, এম সিরিজ। এই দুটি সিরিজ বাজেট ফোন, সাধারণ মানুষ বেশি ব্যবহার করে, ক্যামেরা ভালো, দাম কম, দেখতে সুন্দর। রিপোর্টে বলা হচ্ছে এই ফোনগুলোর ভেতরে ইসরায়েলের তৈরি একটি প্রি ইনস্টলড সফটওয়্যার অর্থাৎ অ্যাপ থাকে। হ্যাঁ, ইসরায়েলের বানানো অ্যাপ। স্যামসাং ইসরায়েলের সঙ্গে কী ধরনের ডিল করেছে এটা স্যামসাং জানে, আল্লাহ জানেন। কিন্তু এই দুই সিরিজের ফোনে এমন অনেক অ্যাপ থাকে যেগুলো মুছে ফেলা যায় না। অনেক অ্যাপ থাকে যেগুলো আপনি ডিলিট করতে পারবেন না, কারণ এগুলো আগে থেকেই ইনস্টল করা থাকে। এখন বলা হচ্ছে এই অ্যাপটি হয়তো সামনে দেখা যায় না, ব্যাকগ্রাউন্ডে থাকে, সিস্টেমের ভেতরে থাকে, মাদারবোর্ড লেভেলেও থাকতে পারে। মানে এ সিরিজ ও এম সিরিজের ডিভাইসগুলোতে ইসরায়েল কর্তৃক তৈরি এমন একটি অ্যাপ রয়েছে যা ব্যবহারকারী মুছে ফেলতে পারে না। এই খবর সামনে আসার পর ইউরোপে বড় বিতর্ক শুরু হয়ে গেছে এবং স্যামসাংয়ের বিরুদ্ধে প্রতিবাদও শুরু হয়েছে। এদিকে জাতিসংঘ বলছে ইসরায়েল আমাদের অনুরোধ 23 বার প্রত্যাখ্যান করেছে। আমরা গাজায় টেন্ট ও শীতের কাপড় পাঠাতে চেয়েছিলাম, 23 বার অনুমতি চেয়েছি, 23 বারে ইসরায়েল না করেছে। ইসরায়েলের সিজফায়ার বলতে কি বোঝায় আপনি নিশ্চয়ই জানেন। সিজফায়ার ঘোষণার পর থেকে এখন পর্যন্ত 260 জন ফিলিস্তিনিকে গাজায় হত্যা করেছে ইসরায়েল। এদিকে আমেরিকার খেলা দেখুন। দক্ষিণ আফ্রিকার যে কর্মকর্তারা আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করেছেন, আমেরিকা দক্ষিণ আফ্রিকার ওই কর্মকর্তাদেরই নিজের দেশে প্রবেশ করতে দিচ্ছে না। আপনারা জানেন গাজাকে এখন 2 ভাগে ভাগ করে ফেলা হয়েছে, এটি নিশ্চিত খবর। আপনার সামনে এই মানচিত্রটি দেখুন। যে গোলাপি রঙের এলাকা দেখছেন, হলুদ লাইনের ভেতরে খান ইউনুস, দেইর আল বালাহ, গাজা সিটি। ফিলিস্তিনিরা সবাই এখন এই এলাকাগুলোতে ঠাসাঠাসি হয়ে আছেন। আর নীল রঙের অংশ পুরোটাই ইসরায়েলের নিয়ন্ত্রণে, অর্থাৎ অর্ধেকেরও বেশি। এখন নিশ্চিত খবর এসেছে যে আমেরিকা ইসরায়েলের দখল করা গাজার ওই অংশ পুনর্নির্মাণ করতে যাচ্ছে। মানে যে এলাকায় কোনো গাজাবাসী নেই, সেই এলাকায় নতুন গাজা তৈরি করা হবে। সরাসরি অর্থ আমেরিকা নিজেই ইসরায়েলকে সাহায্য করছে গাজার অর্ধেকের বেশি অংশ দখল করতে। ওদিকে আলবেনিয়া ইসরায়েলের সঙ্গে অস্ত্রের চুক্তি করেছে। আর্টিলারি ও বিভিন্ন ধরনের অস্ত্র ইসরায়েল থেকে কিনবে আলবেনিয়া। অন্যদিকে দেখুন, গ্রিস ও তুরস্ক চরম প্রতিদ্বন্দ্বী। এই সুযোগে লাভ তুলছে ইসরায়েল। ইসরায়েল দেখছে তুরস্ক আমাদের বিরুদ্ধে কথা বলছে, সামনে প্রতিদ্বন্দ্বী হতে পারে, তাই গ্রিসকে পাশে টেনে নিচ্ছে। ছবিটি দেখুন, গ্রিস ও ইসরায়েলের সেনাবাহিনী একসঙ্গে সামরিক মহড়া শুরু করেছে। আপনি জানেন পৃথিবীর সব জাতি, সব কমিউনিটিতে একতা হতে পারে, কিন্তু মুসলমানদের মধ্যে একতা কখনোই হতে পারে না। আমি জানি অনেকের খারাপ লাগবে, কিন্তু এটাই সত্য, আর বাস্তবতাও তাই। আপনার হৃদয়েও এ কথার সাক্ষ্য দেবে। দুনিয়ার মুসলমানরা এক হতে চান না। আপনি যে কোনো দেশ দেখুন, প্রত্যেকেই আলাদা পথে চলে, মনে করে আমি আলাদা, আমার কিসে দায় পড়েছে। এই কারণে আজ মুসলমানরা এক হতে পারছে না। সব জায়গায় মুসলমানদের কুকুরের মতো পেটানো হচ্ছে, ঘৃণার চোখে দেখা হচ্ছে। এখন আসুন একতার কথা বলি। যেখানে বেশ কয়েকটি দেশ ইসরায়েল থেকে দূরে সরে গেছে গাজা যুদ্ধের কারণে, সেখানে 25টি দেশ আছে যারা সবচেয়ে বেশি তেল বিক্রি করেছে ইসরায়েলকে। এদের মধ্যে প্রথম নম্বরে কে আছে জানেন? এক মুসলিম দেশ আজারবাইজান। যখন আজারবাইজান আর্মেনিয়ার যুদ্ধ চলছিল তখনও বলেছিলাম, যদিও তারা মুসলমান, কিন্তু তাদের কাজকর্ম মোটেই মুসলমানদের মতো না। প্রথম দেশ আজারবাইজান, দ্বিতীয় দেশ কাজাখস্তান, তৃতীয় নম্বরে আছে আমেরিকা, তারপর আরও অনেক দেশ, যাদের মধ্যে মুসলিম দেশও রয়েছে। অর্থাৎ দেখুন, যেখানে আমেরিকাও ইসরায়েলকে এত তেল দিচ্ছিল না, সেখানে একটি মুসলিম দেশ আজারবাইজান ইসরায়েলকে তার চেয়েও বেশি তেল দিচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে।
আবারও ফিরে আসবো আরও বড় বড় তথ্য নিয়ে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।